আর গুঞ্জন একে অপরের প্রতিবেশী ছিল। দুজনের মধ্যে খুব ভালোবাসা ছিল। ওদের বাড়ির সামনে দিয়ে অনেক ফেরিওয়ালা যেত। মীনাক্ষী যখনই কিছু কিনত তখন গুঞ্জনকে অবশ্যই ডাকত। গুঞ্জন, আরে ও গুঞ্জন, সবজিওয়ালা এসেছে, মাত্র 10 টাকা কিলো বাঁধাকপি বিক্রি করছে, তুমিও নাও, না হলে বলবে তোমাকে বলিনি। এইভাবে গুঞ্জন যখন কিছু কিনত তখন মীনাক্ষীকে ডেকে নিত। একদিন দুপুরবেলা একজন মটর বিক্রেতা এলো। তাজা সবুজ মটর নাও, মটরওয়ালা এসেছে, 30 টাকা কিলো মটর। মীনাক্ষী ঘরের বাইরে বেরিয়ে মটর দেখছিল। নিয়ে যাও বোন, একদম কাঁচা মটর, কালকেই জমি থেকে তুলে এনেছি। ঠিক আছে, 1 কেজি দাও। মীনাক্ষী প্রতিদিনের মতো গুঞ্জনকে ডাকলো। গুঞ্জন, ও গুঞ্জন, মটরওয়ালা এসেছে, ভালো মটর, নিলে চলে আয়। সেদিন অদ্ভুতভাবে গুঞ্জন লেপ গায়ে দিয়ে গভীরভাবে ঘুমোচ্ছিল। মীনাক্ষী অনেকবার ডাকার পরেও যখন গুঞ্জন বাইরে আসলো না, তখন মীনাক্ষী নিজের জন্য মটর কিনে নিল আর মটরওয়ালা চলে গেল। বিকেলে যখন মীনাক্ষী সবজি বানানোর জন্য মটর ছাড়াচ্ছিল তখন ও চমকে গেল। মটরের ভেতর থেকে সোনার দানা বেরোচ্ছিল। সেই সময় মীনাক্ষীর স্বামী অফিস থেকে বাড়ি ফিরে এলো। শুভম লোভী আর স্বার্থপর লোক ছিল। সোনার মটর দানা দেখে ও খুব খুশি হলো। আরে বাহ, আমরা তো মালামাল হয়ে গেলাম। তুমি 1 কেজি মটর কেন কিনলে? কম করে 10 কেজি মটর তো কিনে নিতে পারতে। আমি কি করে জানবো যে মটরের ভেতর থেকে সোনার দানা বেরোবে? জানা থাকলে বেশি করে কিনে রাখতাম। মীনাক্ষীর স্বামী ওর বড় লোক হওয়ার কথাটা গ্রামের লোকজনের সামনে বেশি করে দেখালো। যখন গুঞ্জন জানতে পারলো যে মীনাক্ষী এমন মটর কিনেছে যার ভেতর থেকে সোনা বেরোচ্ছে, তখন ও মীনাক্ষীর বাড়ি গেল। মীনাক্ষী, তুই একা একাই মটর কিনে নিলি কেন? আমি যখনই কিছু কিনি তোমাকে অবশ্যই ডাকি। আমি তোমাকে ডেকেছিলাম, কিন্তু তুমি ঘর থেকে বাইরে এলে না, মনে হয় তুমি ঘুমোচ্ছিলে। ও হ্যাঁ, আমি পরশুদিন দুপুরবেলা ঘুমোচ্ছিলাম। আমি ভাবলাম যে তুমি ইচ্ছে করে আমাকে ডাকোনি। আমাকে ক্ষমা করো। যদি ওই মটরওয়ালা আবার আসে তাহলে আমিও মটর কিনে নেব ওর থেকে। গুঞ্জন যখন বাড়ি গেল তখন গুঞ্জনের স্বামী ওকে বলল, এখন বুঝতে পারলে তোমার মীনাক্ষী বোনের আসল চরিত্র? তুমি তো বলতে মীনাক্ষী খুব ভালো, এখন দেখলে কিভাবে ও সোনার মটর একাই কিনে নিল। আমার ভুল হয়ে গেছে। মীনাক্ষী আমাকে ডেকেছিল, কিন্তু সেদিন দুপুরে আমি ঘুমোচ্ছিলাম, তাই তো মীনাক্ষীর আওয়াজ আমি শুনতেই পাইনি। আমি বিশ্বাস করি না, ও মিথ্যে কথা বলছে। ও তোমাকে ডাকেনি কারণ ও চাইতো না যে ওদের মতো আমরাও বড় লোক হয়ে যায়, বোঝা গেল? ওদিকে মীনাক্ষীর স্বামী শুভম কাজকর্ম ছেড়ে ঘরেই বসে গেছিল আর সব সময় সোনার মটর দানার দেখাশোনা করত। মীনাক্ষী ওকে বলল, আমরা কি আধা কেজি মটর গুঞ্জনের বাড়িতে দিয়ে আসবো? আমাদের সাথে ওদেরও বাড়িতে সমৃদ্ধি হয়ে যাবে, এতে খারাপ কি আছে বলো? তুমি কি পুরো পাগল হয়ে গেছো? আধা কেজি সোনার মটর গুঞ্জনের বাড়িতে দিয়ে আসবে? আরে এই মটর দানাগুলো দিয়ে আমি সারা জীবন কাটাবো। যদি অর্ধেক মটর দানা তুমি গুঞ্জনকে দিয়ে দাও তাহলে আমাকে অর্ধেক জীবন কাজ করে কাটাতে হবে। তাই আধা কেজি মটর গুঞ্জনকে দেওয়ার কথা একেবারেই ভুলে যাও। একদিন গলিতে আরো একজন মটর বিক্রেতা এলো। এইবার গুঞ্জনের স্বামী ওকে ধরলো আর ওর সব মটর কিনে নিল। কম করে 50 কেজি মটর ছিল। গুঞ্জন আর তার স্বামী মটর ছাড়াতে শুরু করলো, কিন্তু কোনো মটরেই সোনার দানা ছিল না। গুঞ্জনের বাড়িতে 50 কেজি মটরের কোনো প্রয়োজন ছিল না, সেই জন্য সেগুলো পড়ে পড়ে নষ্ট হয়ে গেল। কেননা আমরা কিছু মটর মীনাক্ষীকে দিয়ে আসবো, এখানে তো এগুলো নষ্ট হয়ে যাবে। গুঞ্জন কিছুটা মটর বস্তায় ভরে মীনাক্ষীকে নিয়ে গেল। মীনাক্ষী গুঞ্জনের ব্যবহার থেকে খুব খুশি হলো। ও মনে মনে ঠিক করলো যে কোনোভাবে ও অর্ধেক মটর গুঞ্জনকে দেবে। মীনাক্ষী বাজারে গিয়ে সবুজ আর গোল্ডেন কালার কিনে আনলো।
ও অর্ধেক মটর গোল্ডেন কালার দিয়ে পেইন্ট করে দিল। একদিন সকালে যখন ওর স্বামী বাথরুমে ছিল, তখন মীনাক্ষী তাড়াতাড়ি আধা কেজি মটর দানা তুলে আর তার বদলে পেইন্ট করা সবুজ মটর দানাগুলো রেখে দিল। দুপুরবেলা ও তার স্বামীকে বলল, শোনোজি, আমি সাধারণ মটরের তরকারি বানিয়েছি। তরকারি অনেক বেশি হয়ে গেছে, কিছুটা তরকারি আমি গুঞ্জনের বাড়িতে দিয়ে আসছি। শুভম দেখলো বাটিতে সবুজ মটর রাখা আছে, কারণ মীনাক্ষী সোনার মটরে সবুজ রং করে দিয়েছিল। এইভাবে চালাকি করে মীনাক্ষী অর্ধেক মটর গুঞ্জনের বাড়িতে পৌঁছে দিল সোনার মটর। গুঞ্জন আর মীনাক্ষীর মধ্যে আবার আগের মতো গভীর বন্ধুত্ব হয়ে গেল। মীনাক্ষী, একটা কথা বলো, যখন তোমার স্বামী জানতে পারবে অর্ধেক মটর দানা সোনার নয়, সেগুলো সাধারণ, তখন তুমি তাকে কি বলবে? বলবো, আমি কি জানি, হয়তো মটরওয়ালাই সবুজ মটর গোল্ডেন কালার করে আমাদেরকে বোকা বানিয়েছে। উত্তরপ্রদেশে পশ্চিমী ফতেগঞ্জ নামের একটা গ্রাম ছিল, যেখানে সুরজ নিজের পরিবারের সাথে থাকত। সুরজ তরমুজের চাষ করত। ওর 2 মেয়ে ছিল, জ্যোতি আর মালু। বাবা, মালু মুখ না ধুয়েই ভাত খেয়ে নিয়েছে। বাবা, ও আমার টুথব্রাশ নিয়ে ব্রাশ করে নিয়ে নষ্ট করে দিয়েছে, তাই আমি দাঁত ব্রাশ করিনি। আমাকে নতুন ব্রাশ এনে দাও। মালুমা, তুমি তোমার ব্রাশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নাও। জ্যোতি তোমারই বোন, যদি ও কোনো ব্রাশ ব্যবহার করে থাকে তাতে কি বা ক্ষতি হয়েছে? এবার তরমুজের চাষ খুব একটা ভালো হয়নি, সেই জন্য চিন্তা ভাবনা করে খরচ করতে হবে। কালকে আমি তরমুজ বিক্রি করতে বাজারে যাব, দেখি এবার কত টাকা রোজগার হয়। গ্রাম থেকে বাজার দূরে শহরে ছিল। গোডাউনের মালিক মতিলাল ছিল খুবই চালাক আর কঞ্জুস। ও কৃষকদের ঠকাতো। এবছর আমায় মেয়ের বিয়ে দেব, 10-12 লাখ টাকা খরচা আছে। যে কোনো উপায়ে আমার প্রচুর প্রফিট করতেই হবে। আরিয়া, মাথাটা খাটাও আর বলো কি করে চাষিদের কাছ থেকে বেশি করে লাভ করতে পারবো। আমি ভেবেছি কয়েকজন চাষিদের টাকা আটকে রাখবো, আর গরিব কৃষকরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। তুমি কি বলো? মালিক, যদি আপনি চাষিদের টাকা আটকে রাখেন তাহলে পরের বার ওরা আমাদের কাছে আর বিক্রি করতে আসবে না, ওরা অন্য কোনো গোডাউনে চলে যাবে। আমার কাছে এর থেকে ভালো উপায় আছে, যাতে সাপও মরবে না আর লাঠিও ভাঙবে না মালিক। পরের দিন সুরজ মতিলালের কাছে তরমুজ বিক্রি করতে এলো। সুরজ, তোমার ক্ষেতের তরমুজ খুবই মিষ্টি। যদিও তোমার তরমুজের দাম 45,000 টাকা হচ্ছে, আমি তোমাকে 50,000 টাকা দিচ্ছি। সুরজ টাকাগুলো ব্যাগে ভরে নিল আর খুশি হয়ে নিজের বাড়ি ফিরছিল। জ্যোতি আর মালুর জন্য 2টো সালোয়ার কিনবো আর 2টো নতুন টুথব্রাশ ও কিনবো। সুরজ ভাবতে ভাবতে যাচ্ছিল, হঠাৎ করে 2জন মোটর সাইকেলে করে এসে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। চোর চোর, কেউ ধরো আমার ব্যাগ, চোর চোর। 2জন চোরকে মতিলালই পাঠিয়েছিল। এইভাবে চালাকি করে মতিরাম সুরজের তরমুজ ফ্রিতে কবজা করে নিল। সুরজ কাঁদতে কাঁদতে মতিলালের কাছে পৌঁছয় আর ও মতিলালকে সব কথা বলল। তোমার টাকা ছিনতাই হয়েছে, তার জন্য আমি কি করব? আমি তো তোমাকে পুরো টাকাই দিয়েছিলাম। শেঠজি, আমার বাচ্চারা না খেতে পেয়ে মরে যাবে, আমাকে কিছু তো সাহায্য করুন। 2টো তরমুজ নাও আর এখান থেকে চলে যাও। আজকের জন্য তোমার পরিবারের খাবারের জোগাড় হয়ে যাবে খনি, বুঝলে? বেচারা সুরজ তরমুজ 2টো হাতে নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে ফিরছিল। রাস্তায় একজন সাধু আসছিলেন। বাবা, খুব পিপাসা পেয়েছে, তুমি কি একটা তরমুজ আমাকে দিতে পারবে? সুরজ একটা তরমুজ সাধুকে দিয়ে দিল। সুরজের চোখে জল দেখে সাধুটা ওর সমস্যা বুঝতে পারল। সাধু সুরজকে আশীর্বাদ দিলেন। আজ থেকে প্রায় 1 বছর পর তোমার সব সমস্যা দূর হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওই বছরটা সুরজের পরিবারের জন্য খুবই কষ্টদায়ক ছিল। টাকার অভাবে ওরা শুধু চাটনি আর রুটি খেয়েই দিন কাটিয়েছিল। বাবা, আমি আর চাটনি রুটি খেতে পারছি না। বাবা,
যতক্ষণ পরের ফসল না হবে ততক্ষণ আমাদের একটু ধৈর্য রাখতে হবে। অবশেষে কোনো রকমে 1 বছর কেটে গেল। সুরজের জমিতে নতুন ফসল হলো। জ্যোতি একদিন একটা তরমুজ কেটে দেখলো আর চিৎকার করতে লাগলো, বাবা, মালু, এখানে এসো। কি হয়েছে? পেতনির মতো কেন চিৎকার করছিস? তরমুজে সোনার বল আছে। সুরজ আর ওর মেয়েরা বাকি তরমুজগুলোও কেটে দেখলো, সবগুলো থেকেই সোনার বল বেরোলো। এইসব ওই সাধু বাবার আশীর্বাদেই হচ্ছে। সুরজ তরমুজ থেকে বাবা সোনার কারণে বিরাট বড়লোক হয়ে গেল। হারিয়া এই সব কথা মতিরামকে গিয়ে বলে দিল। মালিক, সুরজ এখন আপনার থেকেও বেশি ধনী, বুঝতে পেরেছেন? ওর জমির তরমুজ থেকে সোনা বেরোচ্ছে। গ্রামের লোকেরা বলছে একজন সাধুর আশীর্বাদেই এইসব নাকি হচ্ছে। চিন্তা করো না, পরের বছর যখন ওর তরমুজ হবে তখন ও কাটার আগেই আমরা তরমুজ থেকে সোনা বের করে নেব। পরের বছর যখন সুরজের জমিতে তরমুজ হলো, তখন মতিলাল ওর চাকরের সাথে কাঁচা তরমুজ কাটতে চলে এলো। ও নিজের চাকরের সাথে মিলে তরমুজের সোনা বের করে বস্তায় ভরে পিঠে করে নিল। আমরা এখন বাড়িতে যাব না, কারণ যদি কেউ পুলিশকে খবর দেয় তাহলে আমাদের বাড়িতে সোনা ধরা পড়ে যাবে। নদীর পাড়ে আমার মাসির বাড়ি আছে, সেখানেই চলো। কিন্তু মালিক, এত বোঝা নিয়ে কি করে নদী পার করব? আরে ওই নদীতে জল অনেক কম, এত ভয় পাচ্ছ কেন? মতিরাম আর হারিয়া ভারী বস্তা পিঠে নিয়ে নদী পার করতে শুরু করে দিল। কিন্তু তখনই হঠাৎ বাঁধের জল ছেড়ে দেওয়া হলো। নদীতে জলের অনেক বেগ বেড়ে গেল। পিঠে ওজন বেশি হওয়ার জন্য মতিলাল আর ওর চাকর নদীতে ডুবেই মারা গেল। তাই তো কথায় বলা হয়, যেমন কর্ম তেমনই ফল। গৌরব রেল স্টেশনের বাইরে আলু পরোটা বানানোর বিজনেস করত। গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। গৌরবের বাড়িতে ওর মা, মেয়ে আর বউ ছিল। গৌরব সকাল থেকে বিকেল অবধি পরিশ্রম করত, কিন্তু তা সত্ত্বেও নিজের গরিবি দূর করতে পারছিল না। শোনো না, আলু পরোটা বানানোর জন্য না অনেক জিনিসের দরকার পড়ে। তুমি একটা কাজ করো, তুমি সাধারণ পরোটা বানিয়ে বিক্রি করো, যাতে আমাদের খরচা কম হবে আর রোজগারও অনেক বেশি হবে। না, আমি এটা করতে পারবো না। সাদা পরোটা খেতে কেউ ভালোবাসে না, বুঝেছো? আর বাবাও তো ফুলকপি আর আলুর পরোটাই বিক্রি করতো, সেজন্য আমিও তাই করব। গৌরবের কাছে অনেক রকমের গ্রাহক আর ওদের অনেক রকমের ডিমান্ড থাকতো। শোনো ভাই, আমার পরোটাতে একটু ফুলকপি আর আলু বেশি করে ভরে দিও। আর আমার একটু পরোটার সাথে তরকারিও লাগবে। আমাকে পরোটার সাথে একটু আচার দিও। আমার পরোটার সাথে দই লাগবে। গৌরব কখনো কখনো গ্রাহকদের ডিমান্ড শুনে অস্থির হয়ে পড়ত। আপনার যদি পরোটার সাথে তরকারি চাই তাহলে আলাদা করে টাকা দিতে হবে। আমি আলাদা করে টাকা দেব না। দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই গৌরব তো তরকারির জন্য আলাদা করে টাকা চাইছে। চলো চলো, আমরা এখানে আর খাবার খাবো না। আরে শোনো, তোমরা সবাই কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও। একদিন গৌরব খুব নিরাশ হয়ে বাড়ি ফেরে। কি হলো? পরোটা খাওয়ার গ্রাহক দিনের পর দিন কম হয়ে যাচ্ছে। গ্রাহকরা টাকাও দিতে চাইছে না, কিন্তু ওদের পরোটার সাথে তরকারি, দই, আচার সব কিছু চাই, বুঝতে পেরেছো? চলো কোথাও বাইরে গিয়ে ঘুরে আসি, একটু মুড ফ্রেশ হয়ে যাবে। আমাদের কাছে অত টাকাও নেই যে কোনো টুরিস্ট প্লেসে আমরা ঘুরতে যেতে পারি। তোমার বাড়ি থেকেই বরং একটু ঘুরে আসি। গৌরব নিজের শ্বশুর বাড়িতে ঘুরতে গেল, যেটা একটা গ্রামে ছিল। রাস্তায় গৌরব আর ওর বউয়ের তেষ্টা পেল। ওরা কোথাও ঝর্ণার আওয়াজ শুনতে পেল। এই ঝর্ণার শব্দটা পূর্ব দিক থেকে আসছে। গৌরব আর ওর বউ পূর্ব দিকে যেতে লাগলো। জঙ্গলের পেছনে ওরা একটা ঝর্ণা দেখল। এই ঝর্ণাটা দেখতে তো দারুণ। গৌরব আর ওর বউ মন ভরে জল খেয়ে তেষ্টা মেটালো আর হাত পাও ধুয়ে নিল। যখন ওরা যাওয়ার জন্য তৈরি হলো, তখন ওরা কারোর আওয়াজ শুনতে পেল। এই আওয়াজ ঝর্ণার পেছন থেকে আসছে। ঝর্ণার ভেতরে ঢুকে দেখতে হবে, তবেই বোঝা যাবে যে ওপারে কে রয়েছে। কিন্তু ঝর্ণার ভেতরে ঢোকাটা বিপজ্জনকও হতে পারে। না না না, এটা কোনো রকমের জাল হতে পারে। তখনই ঝর্ণা থেকে একটা আওয়াজ আসে। না না, এটা কোনো জাল নয়। আমাকে সাহায্য করো, আমি একজন সাধু। আমাকে এখান থেকে মুক্তি দাও। ঝর্ণার ভেতরে আমাকে যেতেই হবে।
আমি যদি ওখানে বন্দি থাকতাম তাহলে আমি কি এটা চাইতাম না যে আমায় কেউ মুক্তি করুক? গৌরব ঝর্ণার পাড়ে গেল। ও দেখতে পেল একজন সাধুকে কাঁটাদার লাঠির সঙ্গে বাঁধা আছে। সাধুর পিঠ থেকে রক্ত ঝরছিল। তুমি কে আর এখানে কি করে চলে এলে? আমি সবকিছু বলবো, আগে তুমি আমাকে এখান থেকে মুক্তি দাও। গৌরব দড়ি কেটে দিল আর সাধু আজাদ হয়ে গেলেন। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি একজন সাধু আর আমার কাছে কিছু অদ্ভুত শক্তি আছে। আমি মানুষের ইচ্ছা পূরণ করতে পারি। যে কয়েকজন আমার সুযোগ নিয়ে বাজে কাজ করার জন্য চেষ্টা করেছিল, যখন আমি ওদের কথা না শুনি তখন ওরা আমাকে এই ঝর্ণার পেছনে বন্দি করে দেয়। তোমার কাছে যখন অদ্ভুত শক্তি রয়েছে তখন তুমি নিজেকে কেন রক্ষা করতে পারোনি? আমি আমার শক্তির প্রয়োগ নিজের জন্য করতে পারি না। আচ্ছা সাধু বাবা, আমি এখন আসছি। আমাকে শ্বশুর বাড়ি যেতে হবে আর দেরিও হয়ে যাচ্ছে। আরে তুমি খালি হাতে কেন যাচ্ছ? তুমি আমাকে সাহায্য করেছো, তুমি বলো আমি তোমায় কি সাহায্য করতে পারি। তোমার যদি কোনো ইচ্ছা থাকে তাহলে বলো আমায়। না সাধু বাবা, আমি আসলে খেটে খুঁটে আমার জীবনে কিছু একটা করতে চাইছি। সাধু গৌরবের কাজে অনেক খুশি হল আর উনি মনে মনে গৌরবকে আশীর্বাদ দিলেন। গৌরব নিজের শ্বশুর বাড়ি থেকে ফিরে আসার পর আবার আলু পরোটার বিজনেস শুরু করে দিল। আসুন, গরম গরম ফুলকপি আলুর পরোটা খেয়ে যান। আসুন আসুন। গ্রাহক আবার অনেক রকমের ডিমান্ড করতে লাগলো। আরে ভাই, পরোটার সাথে আমার তরকারিও লাগবে। তরকারি তো আর নেই। তক্ষুনি হঠাৎ করে ওই পরোটার থালায় একটা সবজির বাটি রয়ে গেল। আমার পরোটার সাথে দই লাগবে। আমার কাছে দই নেই। আর তক্ষুনি ওই পরোটার থালায় এক বাটি দই চলে এলো। আমার পরোটার সাথে আচার লাগবে। আমার কাছে আচার নেই। এটা বলা মাত্রই ওই প্লেটে আচারের বাটি চলে এলো। সমস্ত লোকেদের মাথা ঘুরে গেল। এসব হচ্ছেটা কি? আমি তো এদেরকে তরকারি, দই আর আচার দিইনি, তাহলে এদের প্লেটে এসব চলে এলো কোত্থেকে? তক্ষুনি ওখানে ওই সাধু বাবা এলেন যাকে গৌরব ঝর্ণার পেছনে গিয়ে আজাদ করেছিল। বাচ্চা, আমাকে দুটো পরোটা দাও তো, তরকারি, আচার আর দই দিয়ে দিও। এইটুকু বলে সাধু অদৃশ্য হয়ে গেলেন। গৌরব বুঝতে পারল যে এই সব চমৎকার ওই সাধু বাবার কারণেই হয়েছে। গৌরবের পরোটা খাওয়ার জন্য ওখানে ভিড় জমা হয়ে যায়। সবাই পরোটা খাওয়ার জন্য ওখানে চলে আসে। পরোটার সঙ্গে ওরা দই, সবজি, আচার সবকিছু ওরা পেয়ে যেত আর ওরা মজা করে খেত। ওরা খুব খুশি হলো। গৌরব খুব ভালোভাবে পরোটার বিজনেস করে টাকা ইনকাম করলো। কয়েকদিনের মধ্যেই গৌরব ধনী লোক হয়ে গেল। গৌরব সবাইকে সবকিছু সত্যি বলে ফেলল যে এই চমৎকার একজন সাধুর কারণে হয়েছে, যে নাকে গৌরব ঝর্ণার পেছনে গিয়ে মুক্ত করেছিল। ওই সাধু ঝর্ণার কাছেই ধ্যানে বসে তপস্যা করতে লাগলেন। গৌরবের পাশেই দীপক নামের একজন লোক ঠেলা লাগাতো। দীপকও পরোটাই বিক্রি করত। দীপক ভাবল যে যদি ও গৌরবের মতো বরদান পেয়ে যায় তাহলে ও তাড়াতাড়ি ধনী হয়ে উঠবে। দীপক গৌরবের কাছে গেল আর ও কথায় কথায় ওই জায়গাটার কথা জানতে পারল যেখানে ঝর্ণা ছিল। দীপক বন্দুক নিয়ে সাধুর কাছে পৌঁছল। তুমি কে আর এখানে কেন এসেছো? শোন বুড়ো, আমার নাম হলো দীপক। আমি গৌরবের পাশেই আমার ঠেলাটা লাগাই। তুই গৌরবকে বরদান দিয়ে খুব খারাপ করেছিস। তুমি ভুল ভাবছো। গৌরব একজন ভালো মানুষ আর পরিশ্রমী মানুষ। ও আমার কাছ থেকে কোনো বরদান চায়নি। আমি শুধু ওকে এই বরই দিয়েছি যে ও যেন সারা জীবন সুখে থাকতে পারে। আমার সামনে বেশি ফটর ফটর করিস না তো বুড়ো। চুপচাপ আমাকেও লাখপতি হওয়ার জন্য আশীর্বাদ দে, না হলে বন্দুকের গুলি দিয়ে তোর খুলি উড়িয়ে দেব। এইভাবে আশীর্বাদ প্রাপ্ত করা যায় না। মনে হচ্ছে তুই এইভাবে কথা শুনবি না। দীপক সাধুর গলা টিপে ধরল আর ওর গলা টিপতে টিপতে ওকে বলল, তাড়াতাড়ি আশীর্বাদ দে, না হলে আমি তোকে প্রাণে মেরে ফেলবো। ঠিক আছে, আমি তোকে আশীর্বাদ দিচ্ছি। দীপক ফিরে আসার পর অনেক খুশি হয়ে নিজের ঠেলা লাগালো। দীপক যখন গ্রাহকদের প্লেটে পরোটা দিত তখন প্লেটে পরোটার জায়গায় সাপ চলে আসে। যতবার দীপক প্লেটে পরোটা রাখে প্রত্যেকবার পরিণাম সেটাই হচ্ছিল। লোকেরা দীপকের পরোটা একদম খাওয়া ছেড়ে দিল। এখন সমস্ত গ্রাহক গৌরবের ঠেলাতে গিয়ে খেত।
আর গৌরব দেখল যে গ্রাহকদের সংখ্যা অনেক বেড়ে গেছে। তখন গৌরব 2টো চাকর রেখে একটা রেস্টুরেন্ট খুলে ফেলল আর এইভাবে নিজের পরিশ্রম দিয়ে সততার সঙ্গে নিজের জীবন ভালো করে তুলল। তারা সিং নিজের গ্রামে ঠেলাতে আলু পরোটা বিক্রি করত। আসুন আসুন আসুন, গরম গরম শুদ্ধ ডালদা ঘিয়ের পরোটা খান। মীরগঞ্জের আলু আছে আর কিশনগঞ্জের আদা, স্বাদ নিয়ে দেখুন তারার পরোটা। তারার ঠেলায় সব সময় লোকেদের ভিড় জমা হতো। তারা আর শ্বেতা আলু পরোটা বিক্রি করেই অনেক ভালো রোজগার করত। তাদের মেয়ে মিনা গ্রামের সবচেয়ে দামি স্কুলে পড়াশোনা করত। একদিন রাত্রিবেলা যখন তারার পরিবার ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে কেউ তাদের দরজায় ধাক্কা দেয়। রাত্রি 12টা বাজছে গো, এত রাত্রিবেলা কে হতে পারে? আমি গিয়ে দেখছি। তারা দরজা খুলে দেয়। তখন সে দেখতে পায় যে তার খুড়তুতো ভাই আকাশ দাঁড়িয়ে আছে। কি হলো আকাশ, এত রাত্রে এখানে? কি ব্যাপার? তারা ভাই, আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ। তুমি কি 1500 টাকা দিয়ে আমাকে সাহায্য করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেব। তুমি শুধু 5 মিনিট দাঁড়াও, তোমার পয়সা আমি খুব তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবো। আরে পয়সা ফেরত দেবার কথা আমাকে বলতে হবে না, নিজের স্ত্রীকে গিয়ে আগে সুস্থ করে তোলো, যাও। তারার খুড়তুতো ভাই আকাশ তারাকে খুব হিংসে করত, কিন্তু সাহায্য চাওয়ার জন্য সবসময় তার কাছেই আসতো। ডাক্তারের চলে যাওয়ার পরই আকাশ নিজের রাগ নিজের স্ত্রী মাধুরীর ওপরে ফেলে দেয়। আজকে তোমার জন্য আমাকে আবার ওই অহংকারী তারার কাছে যেতে হলো। তুমি যদি অসুস্থ না হতে তাহলে আজকে আমাকে তারার সামনে হাত জড়ো করতে হতো না। তুমি তারা দাদার ব্যাপারে এরকম কেন ভাবো? উনি একটু অহংকারী নয়। আর আজকে আমি অসুস্থ হলাম তখন তুমি এত চিৎকার করছো যেন তুমি ওনার কাছে টাকা চাওই না। তারা দাদা জানি না কতবার তোমাকে টাকা পয়সা দিয়েছে, আর তুমি ওনার টাকা আজ পর্যন্ত ফেরত দাওনি। তা সত্ত্বেও উনি কিছুই বলেন না। তোমাকে নিজের দাদা আর বৌদির সম্মান করা উচিত। আরে ও মুখে কোনো কথা না বললেও নিজের বড়লোকি চাল দেখিয়ে তো আমাদেরকে ছোট করেই, তাই না? উনি বড়লোক নিশ্চয়ই, কিন্তু উনি বড়লোকের চাল একদম করেন না। এটা ভুল ধারণা। তুমি গরিব আর সেই জন্য তুমি ওনাকে দেখে ঈর্ষা করো। তুমি পরিশ্রম করে একটা জায়গায় কাজ কেন করো না? যদি ভগবান চান তাহলে তুমিও একদিন বড়লোক হবে। আকাশ যেখানে চাকরি করত ওখানে খুব রাগ করত। ও মন দিয়ে কখনো কাজ করত না। ও কোনো চাকরি 1 বছরের বেশি করতে পারত না। একদিন আকাশ উদাস হয়ে বাড়িতে ফেরে। তখন মাধুরী ওকে বলে, মনে হয় আজকে আবার তোমার চাকরি চলে গেছে। আমার কথা শোনো, তুমি তারা দাদার কাছে যাও। উনি তোমাকে নিজের আলু পরোটার ঠেলাতে নিশ্চয়ই কাজ দিয়ে দেবেন। তারা আমাকে কাজে কখনো রাখবে না। তুমি একবার ওনার কাছে যাও তো বাবা। আকাশ তারার কাছে চলে যায়। এসো এসো আকাশ, অনেকদিন পরে তোমার দেখা পেলাম। যদি খিদে পেয়ে থাকে তাহলে আলুর পরোটা খেয়ে নাও। তোমার বৌদি খুব ভালোবেসে রান্না করেছে। আমার কাজটা চলে গেছে, সেই জন্য আমি কাজ খুঁজছি। আচ্ছা, তোমার কাছে কি আমার জন্য কোনো কাজ আছে? ঠেলা গাড়ির কাজ তো আমি আর শ্বেতা সামলে নি। যদি তুমিও আমাদের সাথে কাজ করতে চাও তাহলে একটা কাজ করি আমরা। আমি একটা রেস্টুরেন্ট খুলে নিই। হ্যাঁ ঠিক আছে, আমাদের গ্রাহকদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। যদি রেস্টুরেন্ট হবে তাহলে গ্রাহকরা আরাম করে বসে পরোটা খেতে পারবে। সেই দিন আকাশ খুব রাগের চোটে বাড়িতে আসে। কি হলো? তুমি এত কেন রেগে আছো? কাজ পাওনি নাকি? আরে কাজ তো পেয়ে গেছি, কিন্তু আমার জন্য ওই তারা এখন আরো বড়লোক হয়ে যাবে। আমি যেই ওখানে গেলাম দুজনে সিদ্ধান্ত নিলে ওরা একটা রেস্টুরেন্ট খুলবে। তাহলে এতে খারাপ কি? তুমিও তো টাকা পাবে না। তুমি আমাকে শেখাতে শোনাতো যে কি ভালো আর কি মন্দ। আকাশ তারার সাথে কাজ করতে শুরু করে। তারা আকাশকে রোজানা 500 টাকা দিত, কিন্তু আকাশের চোখ ছিল তারার রোজগারের ওপর। নিজে নোটের পর নোট কামিয়ে যাচ্ছে আর আমাকে শুধুমাত্র 500 টাকা দিয়ে দিচ্ছে। সব পরিশ্রম আমি করি আর আসল মাখন তো ওরা দুজন মিলে খায়। কিছু একটা করতেই হবে। তারার রেস্টুরেন্টে মঙ্গল সিং নামের একটা শুদ্ধ ভেজিটেরিয়ান গ্রাহক আসে। সে তারার পুরনো গ্রাহক ছিল। আরে এসো এসো মঙ্গল দাদা, এসো বসো। এক্ষুনি আমি আপনার জন্য পরোটা দিয়ে দিয়েছি। এই যে আকাশ, যাও মঙ্গল দাদার টেবিলে একটা প্লেট দিয়ে দাও। আকাশ চুরি করে মঙ্গল সিং এর পরোটায় ননভেজের কিছু টুকরো ফেলে দেয়।
মঙ্গল যেইমাত্র পরোটা খেলো তখন ও বুঝতে পেরে যায় যে পরোটায় ননভেজ আছে। মঙ্গল সিং খুব রেগে ওঠে। আলুর পরোটার মধ্যে ননভেজ থেকে চলে এলো? মঙ্গল সিং এর সাথে অমঙ্গল? আমি জানি না, আমি তো শুধু পরোটা গ্রাহকদের কাছে তুলে দিই। পরোটা তৈরি করার কাজ তো তারা দাদা আর শ্বেতা বৌদি করে। কি রে তারা, তুই পরোটার মধ্যে ননভেজ মিশিয়ে আমাকে ঠকালি তাই না? তোর রেস্টুরেন্ট আমি বন্ধ করে দিয়ে তোকে গ্রাম থেকে আমি তাড়িয়ে দেবো এবার। মঙ্গল সিং গ্রামের ধনী লোক ছিল। সে গ্রামের প্রধানের কাছে কথা বলে তার আর পরিবারকে গ্রাম থেকে বাইরে বার করে দেয়। আজকে আমার খুব মজা হচ্ছে। এবার আমি গ্রামে নিজের আলু পরোটা বিক্রি করব আর নিজে ধন রোজগার করব। আকাশ গ্রামে আলু পরোটার ঠেলা লাগানো শুরু করে দেয়। অন্যদিকে তারা, শ্বেতা আর তার মেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে অন্য গ্রামে যাচ্ছিল। তারার পরিবার অনেক ক্লান্ত ছিল। শ্বেতা জোরে জোরে কাঁদতে শুরু করে। কেন না শ্বেতা, আজকে আমাদের কপালে দুঃখ লেখা রয়েছে, কালকে আবার সুখ ফিরে আসবে। কিন্তু এখন আমরা কোথায় যাব আর কিভাবে কোনো কাজকর্ম শুরু করব? আমরা তো নিজেদের বাড়িও বিক্রি করে ফেলেছি। আমাদের শুধু এগিয়ে যেতে হবে যতক্ষণ না আমরা কোনো গ্রামে পৌঁছচ্ছি। তারার পরিবার জঙ্গলের রাস্তা হারিয়ে ফেলে। এই জঙ্গল তো শেষই হচ্ছে না গো, মনে হয় আমরা ভুল রাস্তায় আছি। হঠাৎ করে ওরা জলের আওয়াজ শুনতে পায়। তিনজনই জলের আওয়াজের পিছু করতে করতে একটা নদীর কিনারায় পৌঁছায়। তারা দেখতে পায় যে নদীতে অনেকগুলো আলু পরোটা রয়েছে। তারা নদীর জল খেলো আর পরোটা খেয়ে দেখলো। এ তো চমৎকার হয়ে গেল। নদীর জল ঠান্ডা আর পরোটা গরম। এখানে তো কোনো লোকও দেখতে পাচ্ছি না। মনে হয় এই নদীটা সবচেয়ে আগে আমরাই খুঁজেছি। আমাদের কাছে ব্যবসা শুরু করার জন্য টাকা পয়সা নেই। যদি আমরা এই পরোটাগুলো বিক্রি করি তাহলে কত ভালো হবে। ঠিক বলেছ, এবার একটা গ্রাম আমাদের খুঁজতে হবে। অনেক কিলোমিটার হাঁটার পর তারা বেসনপুর নামের একটা গ্রামে পৌঁছায়। শুরুতে তারা একটা ঝোপড়িতে থাকলো। তারা রোজ অন্ধকারে পরোটার নদীতে যেত আর অনেকগুলো পরোটা নিয়ে আসতো। তারপর সেগুলো গ্রামে বিক্রি করত। নদীর পরোটার বিশেষত্ব এটা ছিল যে সেটা কখনো খারাপ হতো না। আস্তে আস্তে তারার আর্থিক অবস্থা ভালো হতে শুরু করলো আর সে একটা বাড়ি বানিয়ে ফেললো। আর অন্যদিকে আকাশও এখন গরিব ছিল না। সে পরোটা বিক্রি করে করে মোটর সাইকেল কিনে ফেললো। আজকে গ্রামের একটা লোক আমাকে বলল যে তারা শ্বেতা বেসনপুর গ্রামে রয়েছে। কালকে ওদের সাথে দেখা করতে যাব আর ওই গরিবটাকে আমি আমার এই মোটরসাইকেলটা দেখিয়ে আসবো, বুঝলে? পরের দিন আকাশ বেসনপুর গ্রামে পৌঁছায়। সে একটা লোককে জিজ্ঞাসা করে, এই যে শোনো ভাই, এখানে তারার বাড়ি কোনটা? তারা আলু পরোটাওয়ালার ঘর হলো ওই সামনেই। আকাশ যখন দেখতে পেল যে তারা বড় বাড়িতে থাকছে তখন তার সমস্ত উৎসাহ ঠান্ডা হয়ে যায়। সে তারার বাড়িতে পৌঁছায়। আরে আকাশ, এত বছর পরে তুই দেখা করতে এসেছিস? কবে থেকে তোর অপেক্ষা করছি আমরা। তা বল, বাড়িতে সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ দাদা, সবই ঠিক আছে। তারা দাদা, তুমি এত তাড়াতাড়ি বড়লোক হলে কি করে? আরে তুই বাড়ির লোক, সেই জন্য তোকে আগে থেকে বলছি। আসলে আমরা একটা আলু পরোটার নদী পেয়েছি। সেই নদী থেকে আমি পরোটা গ্রামে নিয়ে আসি আর গ্রামে আমি 4টে রেস্টুরেন্ট খুলে বসে আছি। দিনে আমি পরোটা বিক্রি করি। আচ্ছা, তুমি কি আমাকে ওই নদীটা দেখাতে পারবে? হ্যাঁ অবশ্যই, চলো আমার সাথে চলো। তারা আকাশকে পরোটার নদীতে নিয়ে যায়। এ তো সত্যি সত্যিই চমৎকার। হ্যাঁ, আর সব থেকে বড় কথা হলো এই যে এই নদীর পরোটা যতদিনই থাকুক না কেন নষ্ট হয় না। তুমি যদি চাও তাহলে তুমিও এই নদী থেকে পরোটা নিয়ে গিয়ে নিজের গ্রামে বিক্রি করতে পারো। আকাশ নিজের বাড়িতে চলে আসে। কি হলো, তুমি এত রেগে আছো কেন? তারা দাদার সাথে দেখা হয়নি নাকি? এই তুমি চুপ করো তো, আমার মাথাটা খেও না। তারা আলু পরোটার জাদুর নদী পেয়ে গেছে। আমি এখানে এতদিন ধরে পরিশ্রম করলাম আর সামান্য কিছু পয়সা রোজগার করেছি, আর তারা ওখানে কোনো পরিশ্রম না করেই এক গাদা টাকা পয়সা লাভ করে নিল। তুমি বুঝতে পেরেছো? আর সেই জন্য আমার থেকেও বেশি বড় লোক হয়ে গিয়েছে। তারা দাদার সঙ্গে ঈর্ষা করার কোনো দরকার নেই। তুমিও সেই নদী থেকে পরোটা আনতে পারো। তারা দাদা কি তোমাকে ওখান থেকে পরোটা আনার জন্য বারণ করেছে? না, বারণ তো করেনি, কিন্তু আমাকে খুব তাড়াতাড়ি তারার থেকেও বেশি বড় লোক হতে হবে। তারা 4টে রেস্টুরেন্ট খুলেছে, তাই আমি 10টা রেস্টুরেন্ট খুলবো। শুধু গ্রামেই নয়, আমি শহরেও খুলবো, আর প্রত্যেকটা রেস্টুরেন্টে পরোটা বিক্রি করব। হ্যাঁ,
পরের দিন আকাশ তারার কাছে পৌঁছে বলে, এই যে তারা দাদা, আমি পরোটা নদী থেকে একটা বাঁধ তৈরি করব। বয়ে চলা নদী দিয়ে সমস্ত পরোটা বয়ে চলে যাচ্ছে, ওগুলোকে জড়ো করা খুব মুশকিল হচ্ছে। আমি একটা বাঁধ তৈরি করে জলটাকে থামিয়ে দেব আর অনেক পরোটা জড়ো করে নেব। এরকম কিছু করার কোনো দরকার নেই। নদীর জল সহজভাবে বইতে থাকলে তবেই ভালো। বাঁধ তৈরি করার কোনো দরকার নেই। আর তুমি বাঁধ তৈরি করবে কি করে? আমি একাই বাঁধ তৈরি করে নেব। আকাশ তারার একটাও কথা শুনল না, আর সে নদীতে একটা হেভি ড্যাম বানিয়ে দেয়। আকাশ পরোটা একত্রিত করলো। একদিন যখন আকাশ নদী থেকে পরোটা তুলছিল, তখন নদীর বাঁধ অনেক বেশি জল হয়ে যাওয়ার কারণে ভেঙে যায় আর আকাশ নদীতে বয়ে যায়। তারপর তার কোনো ঠিকানাই খুঁজে পাওয়া যায় না। তখনই তো বলে, মানুষকে একটুতেই সন্তুষ্ট থাকা উচিত, অনেক বেশি লোভ করলে পরিণাম খারাপ হয়।